লোক নাই খোঁজে বিভিন্ন হাসপাতালে সচেতন। বাংলাদেশ ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করতে খোলা মন নিয়ে আলোচনার তাগিদ, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার উপর জোর। রাজনৈতিক ভুল পদক্ষেপ আবারও ফ্যাসিস্টকে ফেরাতে পারে বলছে বিএনপি। নভেম্বরে আলাদা গণভোট দাবি জামায়াতের। ভারত সম্পর্কটাকে স্বাভাবিক করতে হলে তাদের দিক থেকে উদ্যোগটা নিতে হবে। তারা ভিসা চালু করতে পারে, যোগাযোগটা চালু করা যেতে, যে সরকারই থাকুক পারস্পরিক যোগাযোগ স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখাটাই আমি মনে করি উভয়ের জন্যই লাভজনক। ৩৫ বছর পর চাকসু নির্বাচনে ভোট গ্রহণ আজ। থাকছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে কাজ করবে ৮টি টিম। ৩ দফা দাবি বাস্তবায়নে আজ শাহবাগ অবরোধ কর্মসূচি। এমপিওভুক্ত শিক্ষকদের প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চ। শরীয়তপুরের জাজিরায় পদ্মার তীররক্ষা বাঁধের ২ কিলোমিটারে তীব্র ভাঙন। নদী গর্ভে ৩৫ কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাংক। এবং আফগানদের কাছে ওয়ানডেতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জা বাংলাদেশের। শেষ ম্যাচে ২০০ রানে হারলেন মিরাজরা। সংবাদ সকালে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। গুরুতর দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন বেশ কয়েকজন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। হাসান আল মাহমুদের প্রতিবেদন, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। মেয়ে নার্গিসকে হারিয়ে দিশেহারা মা ১৪ দিন আগে যোগ দিয়েছিলেন NRS ওয়াশিং ফ্যাক্টরিতে। বিস্ফোরণের পর বাসায় ফোন দিয়ে অসহায়ত্বের কথা জানায় নার্গিস। এরপর বিচ্ছিন্ন হয় ফোনের সংযোগ। ১৪ দিন, মাত্র ১৪ দিন। ১ তারিখে ঢুকছে, এই বছর ফার্স্ট পরীক্ষা দিছে। 11টার দিকে আমি কল দিছি, আমি বাড়িতে পাচ্ছি না, আগুনের জ্বালা। এরপরে আবার 10 মিনিট পরে কল দিছি, কিন্তু নিউজে কোনো খবর হয় না। এই পর্যন্ত ফোন বন্ধ, অনেক বই আছে। অনেকে এসেছেন স্বজনের খোঁজে, ছবি হাতে ছুটছেন এপাশ ওপাশ, যদি পাওয়া যায় কোনো সন্ধান। বাড়ি নয়, অনেকে যারা ফোন নিয়ে গেছে, যারা মার কাছে ফোন দিছে, অনেকে মার কাছে ফোন দিয়ে কইতেছে তো আমরা আজকে চাইলে দেবো, আর আমরা মুখ দেখতে পারবো না। ফোন থেকে দেখতেছিলাম যে প্রচুর কালো ধোঁয়া উঠতেছে, তো পরবর্তীতে সাথে 999-এ কল দিছিলাম। ওরা বললো যে এর মধ্যে খবর গেছে যে তাদের কাছে তারা একটা ইউনিট আমরা এসে পাইছি। মঙ্গলবার বেলা 11:30টায় হঠাৎই ঘটে বিস্ফোরণ। এরপর কেমিক্যালের ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়ে। প্রচন্ড গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় ধোঁয়ার কারণে ভিতরে যাওয়া যাচ্ছে না। আমি বাসা থেকে যখন গ্যাস সিলিন্ডার বাস্ট হয়, সেটা বিকট একটা শব্দ হয়। ওই শব্দে তখন আমি নিচে নেমে আসি, বা আমার বাসা বারান্দায় আসি। প্রথমে আসার পরে গিয়ে দেখলাম যে লোকজনের ছুটোছুটি। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গার্মেন্টসের ছাদ তালাবদ্ধ থাকায় এবং বিস্ফোরণের ফলে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় আগুন লাগার পর কর্মীরা নিরাপদ আশ্রয়ে যেতে না পারায় হতাহতের সংখ্যা বেড়েছে। এই গার্মেন্টসটির উপরে যেই আমরা যে ছাদটা দেখেছি, সেই ছাদটা টোটালি টিন শেড। এই ছাদে যে উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, 2টা তালা মারা ছিল। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই। এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। এর আগে ঘটনাস্থলে আসেন উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বলেন, আবাসিক এলাকায় কেমিক্যাল কারখানা থাকার সুযোগ নেই। দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, এবং আমি আমাদের এই দুর্ঘটনাটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অবগত করেছি, এবং তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন যে সরেজমিনে গিয়ে এটার পরিস্থিতি কি রয়েছে সেটা তাকে জানানোর জন্য। পুরো এলাকায় উৎসুক মানুষের ভিড় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা।
মিরপুরে আগুনের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। স্বজনের খোঁজে সেখানে ভিড় করছেন অনেকে। একের পর এক হাসপাতাল ঘুরে না পেয়ে প্রিয়জনের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন তারা। সবার অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে বের হতে পারেনি কর্মরত শ্রমিকরা। রিপোর্ট ফররুখ বাবুর। মঙ্গলবার রাত 8:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আসে মিরপুর শিয়ালবাড়ি গার্মেন্টস ও কেমিক্যাল গুদামের আগুনে নিহতদের মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিখোঁজদের স্বজনরা। তাদেরই একজন ছোট বোন নাসরিনের খোঁজে দিশেহারা বড় বোন লাইলি আক্তার। ওরা গেটে তালা মেরা দিছে, ওরা গেট থেকে বের হইতে পারে নাই, দারোয়ান তালা মেরা দিছে, আর লাইন সিপ সে বের হয়ে গেছে। তাকে আমি ফোন দিছি, সে বলছে আমি বাসায়। মরদেহ স্বজনের কিনা তা জানতে ভিড় করেন অনেকেই। হাসপাতালে হাসপাতালে ঘুরছেন কেউ কেউ। ওদেরকে বাইরে হইতে দেয় না, ওরা ভিতরে আটকা পড়ে ছিল। প্রায় 70 থেকে 80 জনের উপরে আটকা পড়া ছিল, ওরা ছাদের উপরে চলে গেছে। এখন ওদেরকে আর পাইতাছি না ভাই, মনে করেন সকাল 11টা থেকে খুঁজতাছি। শিয়ালবাড়ি ওই জায়গা থেকে বলছে জন্য ঢাকা মেডিকেল আসার জন্য। বান ইউনিটে গেছিলাম, বান ইউনিটে নেই, তারপর ঢাকা মেডিকেল ওয়েট করতেছি 1 ঘন্টা যাত, এখন মধ্যে পাই না। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন এক গার্মেন্টস কর্মী। ভর্তি আছেন আরো 2 জন। নিখোঁজ পোশাক শ্রমিকদের খোঁজ চলে সেখানেও। সকালে কাজে গেছে, কাজে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত নাই, নিখোঁজ। পাশের গার্মেন্টসে আগুন লাগছিল, ও পাশের গার্মেন্টসে কাজ করতো আর কি। তো এখানে আরো লোকজন ছিল আমাদের, ওরা চলে আসছে কিন্তু ও আসতে পারেনি। ফোন নাম্বার এখনো খোলা আছে, ওপেন আছে, আমরা সবাই ফোন দিচ্ছি কিন্তু ফোন পাচ্ছি না। এসে ওর সহকর্মী ওই 4 তলার ওনাদেরকে পেয়েছি, কিন্তু ও স্টোর রুমে ছিল দায়িত্বে, তো ওকে এখন পর্যন্ত কোনো হদিস নাই। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়া সবাই শঙ্কামুক্ত। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ভারতের বিদ্যমান টানাপোড়েন সম্পর্ক আবারও সহজ ও বন্ধুত্বপূর্ণ করতে খোলা মন নিয়ে ঢাকা দিল্লির আলোচনার তাগিদ দিয়েছেন কূটনীতিকরা। এদিকে ঢাকার জন্য দিল্লির অপেক্ষা নির্বাচিত সরকারের দিকে। দিল্লির এমন মনোভাবের সমালোচনা করেন কূটনীতিকরা। দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক টেকসই, পারস্পরিক সম্মান, ন্যায্যতার ওপর জোর তাগিদ তাদের। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের মোড়ও যেন ঘুরে যায়। সেই যে শুরু, সম্পর্কে অস্বাভাবিকতা এখনো বিদ্যমান প্রতিবেশী দুই দেশের মধ্যে। ভারত নিষেধাজ্ঞা দেয় ট্রান্সশিপমেন্টে, বিধিনিষেধের আওতায় পড়ে সুতা রপ্তানি, শর্ত জুড়ে দেয়া হয় চাল রপ্তানিতেও। ভারতের এমন পদক্ষেপ বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দেয়। টানাপোড়েনের এই সম্পর্ক স্বাভাবিক করার তাগিদ কূটনীতিকদের। তবে সেই সম্পর্কে কোনো জোর জবরদস্তি নয়, বরং হতে হবে স্বাভাবিক। গণ অভ্যুত্থানের পর ভারতই তার কর্মকাণ্ড বাংলাদেশে স্থগিত করেছে, যেমন ভিসা বন্ধ করেছে, যাতায়াত বন্ধ করেছে। তো কাজেই ভারত সম্পর্কটাকে স্বাভাবিক করতে হলে তাদের দিক থেকে উদ্যোগটা নিতে হবে। তারা ভিসা চালু করতে পারে, যোগাযোগটা চালু করা যেতে পারে, বাণিজ্যের ব্যাপারে যেসব বিধিনিষেধ আরোপ করা আছে সেগুলো তুলে নেওয়া যেতে পারে। যতদিন না বাংলাদেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিচ্ছে, ততদিন সম্পর্ক এগিয়ে নেবার তাগিদ বোধ করছে না দিল্লি। We are only in favor of early elections in Bangladesh for an opportunity for the people of Bangladesh to express themselves, to give their mandate to a popularly elected government. We will deal with that government. We are prepared to deal with that government. দিল্লির এমন মনোভাবের সমালোচনা করেন কূটনীতিকরা। এই সরকারের সাথে তারা কোনো ধরনের আলোচনা বা যোগাযোগ বা সম্পর্ক রাখতে চান না, এই ধরনের ধারণাটা আমার মনে হয় এটা খুব কূটনৈতিকভাবে খুব যুক্তিযুক্ত বলে আমার কাছে মনে হয় না। যে সরকারই থাকুক, পারস্পরিক যোগাযোগ, স্বাভাবিক সম্পর্কটা বজায় রাখাটাই আমি মনে করি উভয়ের জন্যই লাভজনক। দুই দেশই লাভবান হয় এমন ন্যায্যতায় সম্পর্ক স্থাপনের তাগিদ তাদের। সম্পর্ক ভালো হতে হলে বিভিন্ন লেভেলে পলিটিক্যাল ডায়ালগ লাগে। আমাদের ব্যাগেজ থাকে, সেই ব্যাগেজগুলো আমাদের মাথা থেকে সরিয়ে ফেলতে হয়। আমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ, এই প্রবলেমগুলো সত্ত্বেও তো আমি ওর সাথে কথা বলতে বসেছি, তো কি কারণ, কি নিয়ে কথা বলার জন্য আমি বসেছি, নিশ্চয়ই আমার একটা এজেন্ডা আছে। তো সেই এজেন্ডাটাকে আমি কিভাবে আগিয়ে নিয়ে যাব। তো ফার্স্টে আমাদের পলিটিক্যাল ডায়ালগে বসতে হবে এবং ডায়ালগটা হতে হবে যেটা আমি বললাম যে ব্যাগেজ ফ্রি।
কূটনীতিকরা বলছেন, এই পরিস্থিতিতে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার মতো জটিল দুই দেশের এমন অনেক বিষয়ই অমীমাংসিতই থাকবে। সুতরাং ব্যাগেজ দুই পক্ষকেই আসলে ডিসকার্ড করতে হবে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপ আবারও ফ্যাসিস্টের দুঃশাসন ফিরিয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি জনগণের পাশে আছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এদিকে নির্বাচন বিলম্বিত করতে নভেম্বরে গণভোট চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও মহানবীকে নিয়ে কটূক্তির ঘটনায় প্রতিবাদ সভা করে ওলামা দল। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতেই নভেম্বরে গণভোট দাবি করা হচ্ছে। যদি নভেম্বরে গণভোট করেন এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। দিনাজপুরে এক কর্মী সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, দেশের সংকটময় মুহূর্তে জনগণই পারে গণতন্ত্র পুনরুদ্ধার করতে, জনগণের পাশে থাকার কথাও বলেন তিনি। এটা না হলে আমরা এটা করবো না, এটা না হলে এটা করবো না, এগুলো কিন্তু সত্যিকার অর্থে নিজেদের মধ্যেই একজনের ডাবল স্ট্যান্ডার্ড যে রাজনীতি, এইটা প্রকাশিত হচ্ছে। এই অবস্থায় আমার মনে হয় আমাদের দল সব সময় জনগণের শক্তির উপর আস্থাশীল। ঠাকুরগাঁও সদর উপজেলা ও রোহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক ভুল পদক্ষেপের কারণে আবারও ফ্যাসিস্টের কবলে পড়তে পারে দেশ। ভুলের কারণে, রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। অর্থাৎ ফ্যাসিস্টদেরকে আমরা আর ফেরত দেখতে চাই না। গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের দিনই গণভোটের পক্ষে বিএনপি। গণভোটের ব্যাপারে আমাদের অবস্থান আমরা জানেন, আমরা যে আমাদের যে কমিশন, সংস্কার কমিশনে আমরা বলেছি যে একদিনেই যে নির্বাচন হবে সেই দিনেই আমরা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছি। অর্থাৎ যে বিষয়গুলো আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমরা গণভোটে জনগণের কাছে যেতে পারি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ৩৫ বছর পর বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরই মাঝে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নিয়োগ করা হয়েছে ম্যাজিস্ট্রেট। AKM নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 6 বার। এর মধ্যে প্রথম নির্বাচন হয় 1970 এবং সবশেষ নির্বাচনটি অনুষ্ঠিত হয় 1990 সালে। আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত 7ম চাকসু নির্বাচন। এরই মধ্যে সোমবার শেষ হয়েছে নির্বাচনী প্রচার। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রার্থীরা কেউ কেউ সন্তোষ প্রকাশ করলেও অভিযোগ করেছেন অনেকে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। আমরা আমাদের ছেলে এবং মেয়েদের সবগুলো হলে গিয়েছি এবং পাশাপাশি আমাদের ক্যাম্পাসে যে কলেজগুলোতে ছাত্র অবস্থান করে সেই কলেজগুলোতে আমরা গিয়েছি। নির্বাচন কমিশন বলছে 5টি ফ্যাকাল্টির 60 কক্ষে 70টি বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া বাড়তি শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা সহ ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে। 35 বছর পরে 36 বছরে পা দিয়েছে, চাকসু নির্বাচন হয়নি। খুব কম সময় বাকি আছে নির্বাচনের। নির্বাচন কমিশন যদি আগামীকাল শিক্ষার্থী ভাই বোনদের যে যাতায়াতে স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা, তারা সুন্দরভাবে আসতে পারবে এবং নিরাপদে বাসায় ফিরতে পারবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত টহল সহ সাদা পোশাকে 8টি টিম কাজ করবে বলে জানিয়েছে র্যাব। এর আগে বেশ কিছুদিন ধরে এটার প্রস্তুতি চলছে এবং প্রস্তুতির সকল সমন্বয় মিটিংয়ে আমাদের পার্টিসিপেশন ছিল। কমপক্ষে 8টা করে টহল সবসময় হাজির থাকবে এবং আরও রিজার্ভে বেশ কিছু আমাদের টহল রাখা হবে। এছাড়াও আমাদের সাদা পোশাকে কিছু গোয়েন্দা রাখা হবে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সহ নির্বাচনী কার্যক্রম সুন্দরভাবে শেষ করার কথা জানান উপাচার্য। চাকসুর 7ম নির্বাচনে মোট ভোটার 27,516 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
চাকসু নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, একেএম নাজিম। সাফওয়ান, ভোট গ্রহণের প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন রয়েছে সেখানে অবস্থান করছি এবং জানেন যে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন ৩৫ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এরই প্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বোচ্চ যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়েছে। আমরা সকালে যখন ক্যাম্পাসে প্রবেশ করেছি তখন থেকে দেখতে পেয়েছি যে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে আসলে এই ক্যাম্পাসে পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে, পাশাপাশি অন্যান্য যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও আসলে সহযোগিতা করছে। এবং যেহেতু বেলা ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হবে, তো এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পাসে ওইভাবে শিক্ষার্থীদের যে আনাগোনা সেটি কিন্তু এখনও দেখা যায়নি। তবে প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা যেটি প্রয়োজন সেটি কিন্তু তারা মোতায়েন করেছে। এবং এই ভোট গ্রহণ কিন্তু চলবে আজ বেলা ৪টা পর্যন্ত এবং আজকে এখানে ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সেই ৫টি অনুষদের ১৫টি কেন্দ্র আসলে ব্যবহার করা হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণের জন্য। এর আগে যে নির্বাচনী প্রচারণার কথা যেটি প্রতিটি পক্ষ থেকে কিন্তু ছোটোখাটো যেসব অভিযোগ করে থাকে শিক্ষার্থীরা সেটি কিন্তু তারা করেছে। তো এই দিকটা হচ্ছে আমার পেছনে ঠিক যেই চাকসু ভবনটি রয়েছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে সদস্যরা তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছে সকাল সকালই। এছাড়া অন্যান্য যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে ক্যাম্পাসের সেখানেও কিন্তু আমরা তাদের উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। এছাড়াও তাদের বিভিন্ন গাড়ির মাধ্যমে তারা কিন্তু পুরো ক্যাম্পাসেই টহল করছে। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কেন্দ্র করে না ঘটে সে দিয়ে তারা কিন্তু সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। এবং আজকে ৯টার থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ২৭,০০০ শিক্ষার্থী কিন্তু ২৬টি পদে কেন্দ্রীয় সংসদে তাদের ভোট দিয়ে তাদের যে প্রতিনিধি সেটি তারা নির্বাচন করবেন। আমরাও আসলে অপেক্ষায় রয়েছি, সকাল ৯টা থেকেই শুরু হচ্ছে ভোট গ্রহণ। তো এই মুহূর্তে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী নাজিম রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে। নাজিম, আপনার সেখানে কি পরিস্থিতি সর্বশেষ আমাদের জানাবেন। দীর্ঘ প্রতীক্ষার পর যে আজ চাকসু নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি এখনো আসলে ভোটার বা এখনো আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়নি। হয়তো একটু পর ৯টার দিকে করে হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। তবে বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে কিন্তু সব পক্ষেরই অংশগ্রহণ থাকায় কিন্তু সবার মাঝে আলাদা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। কারণ এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে যে প্যানেল রয়েছে তারাও কিন্তু নিজেদেরই জয়ের ব্যাপারে আশাবাদী। পাশাপাশি ছাত্র শিবিরের যে সাম্প্রতিক শিক্ষার্থী জোট নামে তাদের যে প্যানেল রয়েছে তারাও কিন্তু অনেক উৎসাহ আকাঙ্ক্ষা নিয়ে রয়েছেন। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর বলা যায় ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে ক্যাম্পাসে কিন্তু ইতিমধ্যে অনেকটা উৎসব বিরাজ করছে। যেহেতু সকালবেলা আমরা ক্যাম্পাসে এসে যেটি দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে কিন্তু ক্যাম্পাসে প্রবেশ করছেন। আর পাশাপাশি পুরো ক্যাম্পাসে কিন্তু নিরাপত্তা বলা যায়। কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি আমরা যেটি দেখেছি সকাল থেকে পুরো ক্যাম্পাসে কিন্তু এপিবিএন সহ আপনার আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলে রয়েছে। পাশাপাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু ক্যাম্পাসে ধীরে ধীরে আসতে শুরু করছেন যেহেতু সকালবেলা। আর যারা প্রার্থী তারাও কিন্তু ধীরে ধীরে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছেন। কারণ ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেটি কিন্তু সকাল ৯টায় ভোট দেওয়ার কথা রয়েছে আমরা যেটি জেনেছি। আর ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে তারা বা ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী তারাও কিন্তু সকাল ৯টায় এখানে ভোট দেওয়ার কথা রয়েছে। এই আরেকটু পেছনে বলে রাখি, ১৯৭০ সালে ছাত্র সংসদ গঠন হওয়ার পরে কিন্তু বা একবার নির্বাচন হয়েছিল, পরে সর্বশেষ ১৯৯০-এর দিকে কিন্তু এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তারপর কিন্তু দীর্ঘ এত বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের কথা বলার কোনো জায়গা ছিল না। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে কিন্তু তারা যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করার আয়োজন করছেন সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে আলাদা উৎসাহ উদ্দীপনা তারা সেটি কাজ করছে। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন দীর্ঘ প্রতীক্ষার পর যে নির্বাচন, সেই নির্বাচনে তারা সরাসরি ভোট দিয়ে তাদের যে ছাত্র প্রতিনিধি তারা সেটি নির্বাচন করবেন। এই প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের তাদের যে অংশ সেটি, তাদের যে দাবি দেওয়া আদায়ের অংশ সেটি তারা পূরণ করবেন। ইতিমধ্যে আমরা দেখছি, দেখানোর চেষ্টা করছি এখানে যারা
প্রার্থী বা তাদের যে সদস্যরা রয়েছেন প্যানেলে তারা কিন্তু ক্যাম্পাসে এসেছেন এবং আমরা চাকসু ভবনের পাশে রয়েছি। এখানে তারা আসছেন এবং যেহেতু সকালবেলা শিক্ষার্থীরাও ধীরে ধীরে আসতে শুরু করছেন, এখানে বিভিন্নভাবে ভাগ হয়ে কিন্তু কয়েকটি বুথে আলাদা করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এই ভোট চালু হওয়া পর্যন্ত, শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদা কঠোর কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইভাবে বলা যায় বিশ্ববিদ্যালয়ের আসলে এখন পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে যারা বিভিন্ন ছাত্র শিবির, ছাত্রদল, অন্যান্য যেসব জোট রয়েছে সেসব জোটের কিন্তু যারা পোলিং অফিসার, পোলিং প্রেজেন্ট বা যারা ভোট সংগ্রহ করবেন তাদের যেসব কর্মকর্তারা ইতিমধ্যে আমরা দেখছি ধীরে ধীরে তাদের ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে সরব উপস্থিতি আমরা দেখছি, কারণ এখানে সাদা পুলিশের পাশাপাশি এপিবিএন এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, কোনোভাবে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তারা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছেন। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমাদের সহকর্মী সাফন এবং নাজিম জানাচ্ছিলেন চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার পর আগামীকাল হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। রাকসু ও ১৭ হল সংসদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯৭ জন। কেমন হবে এই নির্বাচন জানাচ্ছেন কাজী শাহেদ। রাকসু নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা ছিল অনেক। কয়েক দফায় তফসিল ও ভোট গ্রহণের তারিখ পেছানোই অনেকে সন্দেহান ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। প্রশাসন নির্বাচন একাধিকবার পিছিয়েছে, সর্বশেষ 16 তারিখে নির্বাচনের ডেট দিয়েছে, সেই জায়গাতেই হচ্ছে বা সেই তারিখে হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আমার মনে হচ্ছে ক্যাম্পাসে উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। সময়ের হাত ধরে বদলেছে ক্যাম্পাসের চিত্র। সব প্রচার শেষ, এখন অপেক্ষা ভোটারদের রায়ের জন্য। রাকসুতে 23 পদের বিপরীতে প্রার্থী 248 জন, সিনেটে 5টি পদের বিপরীতে 58 জন এবং 17টি হল সংসদে 15 জন করে মোট 255 জনের বিপরীতে লড়ছেন 597 জন। এবারের নির্বাচনে কাগজে কলমে প্যানেল আছে 12টি। যদিও আলোচনার শীর্ষে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, আলোচনায় আছে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলও। ছাত্রদল যারা করে তাদের প্যানেলে যারা দাঁড়ায় তারা একেবারেই তাদের দলের হয়ে ওই ভোট ছাড়া অন্য কাউকে ওরা চিনে না। ছাত্র শিবির বলেন, তারাও যেমন মনে করেন তারা ছাত্র শিবির যারা দাঁড়াইছে পুরো প্যানেলটাই তাদেরকে ভোট দিয়ে দেয়। স্বতন্ত্রদের হচ্ছে এই দিক থেকে একটা ইজাম থাকবে যে হচ্ছে যে এলাকা, জেলা, বিভাগ। এদিকে প্রচারের শেষ দিনে প্রার্থীরা সৌহার্দ্য দেখালেও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশন কিন্তু আপনারা দেখেছেন, তারা কিন্তু আমাদের অভিযোগের সত্যতা পেয়ে অ্যাকশন নিয়েছে। গতকাল তারা যে নাটক সাজিয়েছে এবং একটা প্যানেলকে দেখলাম তারা খাবার আটকে দিয়েছে, এটা যে নাটক, এটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বুঝি। আমাদের প্রজেকশন মিটিংগুলোতে উপসে পড়া উপস্থিতি দেখে অনেকের হয়তো আফসোস হচ্ছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 17টি হলের 28,901 জন ভোটার 9টি একাডেমিক ভবনের 990টি বুথে ভোট দেবেন। এদিকে নির্বাচন ঘিরে বুধবার রাত 12টা থেকে পরবর্তী 3 দিন সভা সমাবেশ ও ক্যাম্পাসে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঢাকা 4 আসনেও বইছে ভোটের হাওয়া। আগামীতে কে আসছেন রাষ্ট্র ক্ষমতায়, কে হবেন নিজেদের এমপি, এসব নিয়ে আলোচনা এখন মুখে মুখে। ঝড় উঠেছে চায়ের চুমুকে। এই আসনে এখনও ব্যানার ফেস্টুনের প্রচারণা কম হলেও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আসনগুলোর ভোটচিত্রের ধারাবাহিক প্রতিবেদনের 4র্থ পর্ব আজ জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। বুড়িগঙ্গার পারে ঢাকা জেলার শ্যামপুর থানা নিয়ে গঠিত ঢাকা 4 আসন। এই আসনের মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 5টি ইউনিয়ন।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর গণতান্ত্রিক পরিবেশে হবে নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেই নির্বাচনের রোডম্যাপও এরই মধ্যে ভোটের হাওয়া বইছে এই আসনে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে তানভীর আহমেদ রবিন। তার ব্যানার ফেস্টুন যেমন বেশি, তেমনি জনসংযোগও চোখে পড়ার মতো। প্রার্থী চূড়ান্ত হলেও জামায়াত মনোনীত প্রার্থীর প্রচারণা এখনো চোখে পড়েনি। প্রচারণায় পিছিয়ে অন্য দলগুলো। আলা ঢাকা সাইডের প্রার্থী আলা সালাউদ্দিন আহমেদের ছেলে রবিন আহমেদ নির্বাচন করব। বিএনপি থেকে রবিন ভাই, আবার সাইফুল ভাই, আর জামাত থেকে একজন, জামাত থেকে থানা সেক্রেটারি উনি। দীর্ঘদিন পর অবাধে ভোট দিতে পারবে এমন প্রত্যাশা এখানকার ভোটারদের। কিন্তু আগে তো সুষ্ঠু নির্বাচন হয় না, এখনকার দেখা যাক কি হয়। প্রচারণা তো মোটামুটি যথেষ্ট চালাইতেছে সব দলীয় লোকের। স্বাধীনতার পর 1973 সালে ঢাকা 4 আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। এরপর 3 বার জাতীয় পার্টি, 3 বার বিএনপি ও 2 বার আওয়ামী লীগ জয়লাভ করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপি জামায়াত নেতাকর্মীদের এখন সরব উপস্থিতি। করছেন গণসংযোগ, সভা, সেমিনার, উঠান বৈঠক, পথসভা, সমাবেশ সহ নানা রাজনৈতিক কর্মসূচি। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং অবহেলিত জনপদের পাশে থাকবে এমন প্রার্থীকেই এবার সংসদে পাঠাতে চান তারা। দাবি করছেন অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের। তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ 1 আসন। গুরুত্বপূর্ণ এ আসনে গণসংযোগ করছেন প্রধান রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে আগামী নির্বাচনে কে প্রার্থী হবেন তা নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। এ আসনে 5 বারের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলালী বাকি সিদ্দিকী প্রার্থী হওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। মনোনয়ন পেলে শিবগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ার আশ্বাস তাদের। নির্বাচিত হলে আমরা সরকার গঠন করলে আমাদের প্রথম পদক্ষেপ হবে নদী ভাঙন সম্পর্কে আমাদের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। সোনা মসজিদ পোর্ট, আমাদের এই পোর্টকে যেন আরও হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়, এই পোর্টের কার্যক্রম যেন বৃদ্ধি পায়, সেদিকে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি যদি কোনো সুযোগ পাই ভবিষ্যতে রাজনৈতিকভাবে, এই যে পদ্মা নদীর বাঁধ নির্মাণ এবং ওখানে একটা সুন্দর পর্যটন নগরী যদি হয়, তাহলে ওই এলাকার লোক যেমন বাস্তুহারা থেকে রেহাই পাবে, সেই সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা নিজেকে সম্পৃক্ত করতে পারবে। আমাদের কারিগরি শিক্ষার প্রতি আমাদের নজর দিতে হবে। এদিকে জামায়াত থেকে মনোনয়ন পেয়ে বিজয় দেখছেন দলটির প্রার্থী, দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি। সোনা মসজিদ স্থলবন্দর, সেই বন্দর সহ শেখগঞ্জের সামগ্রিক উন্নয়ন হবে এবং সেখানে আমরা একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে পারবো। শেখগঞ্জ হাসপাতালকে সম্প্রসারিত করে সিট সংখ্যা বৃদ্ধি করে আমরা জনগণের সেবার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো। ভোটাররা বলছেন এলাকার উন্নয়ন এবং অবহেলিত জনপদের পাশে থাকবেন এমন প্রার্থী নির্বাচিত করবেন তারা। দাবি অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের। পদ্মায় বাঁধগুলো স্থায়ী করে দিতে পারে, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ যা করতে পারে তাকে আমরা নির্বাচিত করতে চাই। শিবগঞ্জ উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আধুনিকভাবে যারা গড়ে তুলবে সেরকম আমরা প্রার্থীকে ভোট দিতে চাই। এমন সৎ ব্যক্তি একজন এমপি হোক যে আমাদের উপকারে আসে, যে ঘুষ খাইবে না। শিল্প কারখানা যদি ব্যবস্থা হতো তাহলে আমাদের উপজেলার অনেক বেকার উপকৃত হতো। শিবগঞ্জে মোট ভোটার 5,19,317 জন। এর মধ্যে পুরুষ 2,68,884 এবং নারী ভোটার 2,50,433 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 3 দফা দাবি বাস্তবায়নে বুধবার বেলা 12টায় শাহবাগ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষকরা। প্রজ্ঞাপন জারির দাবিতে মার্চ টু সচিবালয়ে পুলিশ আটকে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেয় তারা। প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন শিক্ষকরা। সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে অসহযোগ কর্মসূচির ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। মঙ্গলবার বিকেলে লং মার্চ টু সচিবালয় শুরু করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে টানা তৃতীয় দিনের মতো 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এই ন্যায্য দাবি যদি না মানা হয় তাহলে জোট কর্তৃক পরবর্তী যে কর্মসূচিগুলো আছে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে এই ঢাকা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত হবে। আমাদের ন্যায্য দাবি মানতেই হবে। 5 বছর আছে আমার চাকরি জীবন, সেখানে আমি আজ পর্যন্ত আমাকে আন্দোলন করতে হয়। 5%, 10% একটা জীবন কিভাবে চলে? একটা জীবন কি এইটুকু দিয়ে চলে? আমাদের সন্তান নাই, আমাদের সংসার নাই। পথে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেন শিক্ষকরা। এত কষ্ট করে আমার ছাত্রদের সাথে থেকে আন্দোলন করেছি, আজকে আমরা আমাদের ছাত্রদের ঠেকায় রাখছি বলে আমরা যদি বলি আমাদের ছাত্ররাও আমাদের সাথে নেমে আসবে, আমাদের সাথে এইখানে যুদ্ধ করবে। আমরা আশ্বাস শুনতে চাই না, বহু আশ্বাস শুনেছি বিগত দিনে, আর আশ্বাস না শুনে আমরা প্রজ্ঞাপন নিয়ে আমরা আসলে শিক্ষক ছাত্র পড়াতে চাই, আমরা রাজপথে ঘুরতে আসার জন্য আসে নাই। প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে অসহযোগ কর্মসূচির হুঁশিয়ারিও দেন শিক্ষকরা। সেই সঙ্গে বুধবার 12টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচির কথা জানান তারা। আমরা যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো এবং লাস্টে আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাবো। এরপর যদি কাজ না হয় তিনি মনে করবো যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে জায়গাটা হারিয়েছেন, তিনি আমাদের অভিভাবক যোগ্যতা তিনি হারিয়েছেন। আমরা তার এক দফা পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে সর্বত্র আন্দোলন শুরু করব। সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব দাবি করে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বৃদ্ধির দাবিতে রোববার রাজপথে নামেন শিক্ষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 2 কিলোমিটার অংশে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে প্রকল্প রক্ষা বাঁধের 35 কোটি টাকার বালু ভর্তি জিও ব্যাগ। গেল 1 মাসে ঠিকানা হারিয়েছেন অন্তত 150টি পরিবার। এ পরিস্থিতিতে নতুন করে প্রকল্প হাতে নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সাইফুল ইসলাম আকাশের তথ্য চিত্রে জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। 2023 সাল থেকে শরীয়তপুরের জাজিরার পূর্ব নাওডোবা 0 পয়েন্ট থেকে পাথালিয়া কান্দি পর্যন্ত 8.67 কিলোমিটার নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। গেল 1 মাসে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণাধীন বাঁধের প্রায় 2 কিলোমিটার অংশ। প্রকল্প বাস্তবায়নের জন্য 31টি প্যাকেজে ভাগ করে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেয় পাওবো, কিন্তু কাজ অসমাপ্ত থাকায় প্রকল্পে ফেলা 35 কোটি টাকার 5,24,000 বালুভর্তি জিও ব্যাগ এরই মধ্যে বিলীন হয়ে গেছে নদী ভাঙনে। স্থানীয়দের অভিযোগ, দেরিতে কাজ শুরু করায় ভাঙনের কবলে পড়েছে এলাকাবাসী। যখন বর্ষা মৌসুম আসছে ভাঙতেছে, তারা জিও ব্যাগ ফেলাইতেছে, পুরাটা ওয়েস্ট, এগুলো কোনো কাজে লাগতেছে না। কারণ এরা যখন ভাঙে তখন ফালাইলে এগুলো কি হয়, পানির সাথে বিলীন হয়ে যায়। ঠিকাদারের গাফলতির কারণে আমাদের এখান থেকে অনেক ব্লক চলে গেছে। এই যে নদীতে ভাঙ্গা বাড়িঘর দেখেন না, এরা সবাই অসহায়, সবাই কি অবস্থায় তো দেখতে আছেন। এদিকে নদী ভাঙনে গৃহহীন হয়েছে অন্তত 150টি পরিবার। নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক একর ফসলি জমি। নতুন করে ভাঙন আতঙ্কে 5 শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলটা আতঙ্কের ভিতরে আছে, কারণ যে কোনো মুহূর্তে এই স্কুলটা ভেঙে যেতে পারে। এই নদী ভাঙন আমাদের বিদ্যালয়ের কাছাকাছি নদী চলে আসছে, যে কোনো মুহূর্তে আমাদের বিদ্যালয়টি বিলীন হয়ে যেতে পারে। ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে নতুন নকশায় বাঁধ পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা এই নিয়ে লেটেস্ট একটা সার্ভে করেছি 1 তারিখে। সে সার্ভের যে ফাইন্ডিংসগুলি এইগুলি আমরা ডিজাইন দপ্তর প্রেরণ করেছি। ডিজাইন রিভাইজ করে আমাদের হাতে দিলে আমরা তখন সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ মানে হয়তো ডিপিপি সংশোধনের প্রয়োজন হলে সেটার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, দ্রুত বাঁধ নির্মাণের বাস্তবায়ন দেখতে চান নদীপাড়ের বাসিন্দারা। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।